সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব রুস্তম আলী ফরাজি পিরোজপুর 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট, পরে 2 মাননীয় মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি প্রথমেই এই কারণে যে সংবিধানের 91 এবং 91 খ এবং রুলস অফ প্রসিডিউর 233 এর 4 বিধিতে আমরা যে অতিরিক্ত মঞ্জুরি বরাদ্দগুলা করা হয়, ব্যয় করা হয়, সেটার নিয়ম আছে যে হাউজে আসার পরে এটা পিএ কমিটিতে যাবে, তারপরে এটা আবার এখানে আসবে, তারপর উনি অ্যাড্রেস করবেন কি করে এটাকে অনুমোদন দেওয়া হবে। আমরা এই প্র্যাকটিসটা নেই। মাননীয় অর্থমন্ত্রীর আমি নলেজ এটা নিলাম, কিভাবে তিনি ভবিষ্যতে এটা দেখবেন, চিন্তা করবেন। যাই হোক, আজকের বাজেট, এই স্বল্প সময়ে বাজেটের কোনো একটা খাত নিয়ে আলোচনা করা যাবে না, তবু যতটুকু বলা যায় আমরা যেটা মনে আসে সেটাই বলবো। মাননীয় স্পিকার, আমি বাজেটের শুরুতে যেটা বলতে চাই, সবাই আমরা বলি যে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ, অনেক কষ্টের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, রক্তের বিনিময়ে কেনা এই বাংলাদেশ। এই বাংলাদেশের স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে সাথে সাথে এটাও বলছি যে তিনি কি চেয়েছিলেন। তিনি এই দেশটার জন্য তিনি ভেবেছিলেন যে মানুষের এই যে গণতান্ত্রিক মানসিকতা থাকবে, গণতান্ত্রিক সমাজ কাঠামো গড়ে উঠবে, এখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হবে। আর সবচেয়ে বড় কথা, শোষণহীন সমাজ ব্যবস্থা হবে। তা আমরা এগুলো যদি চিন্তা করি, এই ছিল তার চেতনা। আজকের অনেকেই তার আদর্শ বলতে গিয়া একটা বলে যেটা তার লাগে, আর বাকিগুলো সে এড়িয়ে যায়, আর যেটা সবকিছু মিলেই বঙ্গবন্ধুর ছিল উদ্দেশ্য। আসলে দেখেন, আজকের আপনি যদি এখনই দেখেন, সেটা করতে গেলে যে বিষয়টি থাকা দরকার, আমি অনেক পুরানে যাব না, আমাদের এই সার্জিক্যাল মাস্ক সবাইকে ব্যবহার করতে হয় আপাতত, কারণ এখন সেকেন্ড ওয়েভ চলছে মারাত্মক। এটা ডেল্টা যে ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান, সেটা প্লাস সেটা অনেক বেশি ইনফেকশন, সুতরাং এটা করা ভালো। তারপরে আল্লাহর উপর তো সাহায্য চাইতে হবে, সবকিছুর উপর আল্লাহ। তা আমি মনে করি যে এই সার্জিক্যাল মাস্ক, একটা আছে সার্জিক্যাল মাস্ক, একটা আছে KN95 মাস্ক, একটা N95 মাস্ক। এটার দাম কোনোটা 4 টাকা আর কোনোটা আছে একটু বেশি, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের বিভাগ যারা এগুলো ক্রয় করে, পারচেস কমিটি, তারা এটা কিনেছে 350 থেকে 450 টাকায় একটা। তার মানে একটা 70 থেকে 80 গুণ বেশি করে টাকা তারা লুটপাট করে, দুর্নীতি করে। হু আর দ্য পিপল? এই অনেক পিছনে আমি গেলাম না। কোয়ারেন্টাইন তারা বুঝতো না, তারা আইসোলেশন জানে না, PPI বুঝতো না, বুঝতে দেরি হইতেই পারে, দে আর নন মেডিকেল। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমার এটা নিয়ে আমি বলবো না। কিন্তু আমি আজকের এই অবস্থায় এসে 1.5 থেকে 2 বছরের কাছাকাছি এসে গেছে, এখনো যদি এই করোনার সময় এই ক্রয় পার্সেজে এইরকম এই আকাশচুম্বী দুর্নীতি করে, তাহলে আমাদের এই দেশ কি করে এগোবে? বঙ্গবন্ধুর আদর্শ কি করে বাস্তবায়ন হবে আপনি বলেন? এমনি বঙ্গবন্ধুর আদর্শ তো চিৎকার দিয়ে, বাতাসে বাতাসে বক্তৃতা দিয়া, বঙ্গবন্ধুর ভাষণ 7ই মার্চে ভাষণ দিয়া তো বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না। নিজের ধ্যান ধারণা, চেতনা, মননশীলতা, মানসিকতা, চিন্তা, রক্তে মাংসে সব জায়গায় মনে করতে হবে বঙ্গবন্ধু এই দেশটাকে কি করে গড়ে তুলেছিলেন, তার জীবন যৌবন সবকিছু বিসর্জন করেছিলেন একটি জাতিকে উন্নতি করার জন্য। আর সেই জাতি আজকে এগিয়ে যায় না সেটা আমি বলবো না, এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো অনেক দূরে এগিয়ে যাওয়ার কথা যদি এই অন্যায় অত্যাচারগুলো বন্ধ করা যেত, দুর্নীতি বন্ধ করা যেত। আপনি তো নিশ্চয়ই জানেন মাননীয় স্পিকার, যে এমন একটা জায়গা নাই, এমন একটা মিনিস্ট্রি নাই, এমন একটা বিভাগ নাই, এমন একটা ক্ষেত্র নাই যেখানে ঘুষ ছাড়া কোনো কেউ কাজ করাইতে পারে। যদি কেউ পারে তাহলে সে ভাগ্যবান। আমি আমার ভূমি অফিসে যাব, সেখানে এসিল্যান্ডকে ঘুষ দেওয়া লাগবে, আরেক জায়গায় যাবেন তহসিলদারকে ঘুষ দেওয়া লাগবে, এই আরো যদি একটু বড় কাজ হয় ইউনোকে টাকা দেওয়া লাগবে, আরো একটু উপরে হইলে ডিসি সাহেবের টাকা ছাড়া হয় না। থানায় তো দারোগা বাবুরা টাকা ছাড়া, আপনি মার খাবেন, আপনার লোক মার খাবে, আহত হবে, নিহত হবে, তারপরে এফআইআর করতে গেলে আগে টাকা তারপর কথা। এটা কেমন কথা? এটা একেবারে রেওয়াজ। এটা ব্রিটিশ আমলেও সবাই ঘুষ খাইতো না, পাকিস্তান আমলেও সবাই খাইতো না। এখন একেবারে প্রত্যেকে, ওখান থেকে শুরু করে সার্কেল এসপি, এডিশনাল এসপি, এসপি, আর কতদূর উপরে আছে আমি জানি না, বেশি উপরে বললে আবার লাভ কি। এই পর্যন্ত দুর্নীতি চলে। যাই না আপনি ফরেস্টারিতে, সেখানে বনের সেইটা, আমরা ভূমি বসে বললাম সেখানে এইটা। আমরা যদি অন্য দপ্তর দেখি, সে দপ্তরে দেখবো, জনপ্রশাসনেও
করাপশন, এমন একটি জায়গা নাই যেখানে হেলথে আছে, শিক্ষা আছে, সব জায়গায়। তাহলে দেশটা সুন্দর হবে, কেটা করবে সুন্দর? বাইরে মানুষ আছে, জাপানের মানুষে করবে। আজকের যারা মিনিস্টার আছে তাদের রেসপন্সিবিলিটি, সবাই যাই হাত তোলে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী মাছ কিনবে, প্রধানমন্ত্রী ভূমি অফিসের তহসিলদারের ঘুষ ফিরাবে, প্রধানমন্ত্রী ছেলেদের দুর্নীতি ফিরাবে, প্রধানমন্ত্রী ওই আমার ওসির ঘুষ ফিরাবে, প্রধানমন্ত্রী এসপির ঘুষ ফিরাবে। তো হোয়াই আর দ্য মিনিস্টার্স? হোয়াট ইজ দ্যার ডিউটি? তারা কি এটা পড়ে নাই রুলস অফ বিজনেস? প্রেসিডেন্ট সাহেব কি তাকে বিভাজন করে ক্ষমতা দেয় নাই? দে হ্যাভ টেকেন টু ওথ, একটা ওপেন আর একটা সিক্রেট। তারা তো প্রত্যেকে সেই শপথ নিয়েছে। আমি সবাই যে খারাপ তা বলছি না, অনেক ভালো মিনিস্টার এখানে আছে, আমরা তাদেরকে সালাম করতে হয়। তাদের কাছ থেকে আমাদের ভালো লাগে, তাদের যখন শুনি তাদের অ্যাক্টিভিটিস, তাদের লাইফ স্টাইল, তখন আমাদের খুব ভালো লাগে। কিন্তু যারা খারাপ, যারা এটা চালাইতে পারে না, হয়তো নিজেরা দুর্নীতি করে অথবা দুর্নীতির কাছে তারা আত্মসমর্পণ করে। আজকে দেখা গেছে যে আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এখন অনেকে বলেন যে সেদিন একটা শুনলাম, আমি এখানে আসতে পারি নাই আমার নিজের অ্যাজমাটিক কারণে, বক্তৃতা একজনে দিয়েছেন, সেটা আমি শুনেছি, বেগমপাড়া বেগমপাড়া বেগমপাড়া। এটা আমেরিকায় আছে, কানাডায় বেশি। এখন কেউ বলে যে এটা কয়েক হাজার, আর আরেকজনে একটা সমীক্ষা এসেছে যে কয়েকশো। তাই ন্যূনতম একজনে বলেছে 1000-এর উপরে বেগমপাড়া আজকে কানাডায়। কারা করেছে? এ কি সব এমপি? নো, ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা, কিছু ব্যবসায়ী আর কিছু আমাদের রাজনীতিবিদ, নষ্ট রাজনীতিবিদ। এই অপদার্থ নষ্ট কিছু রাজনীতিবিদদের জন্য সব চালায় রাজনীতির নামে। সব রাজনীতিবিদরা না, সবচেয়ে বেশি হয়েছে আমলারা, সবচেয়ে বেশি হচ্ছে সরকারি কর্মচারীরা। তারা এই দুর্নীতি করে আগে স্ত্রীর নামে বাড়ি কেনে ছেলেকে পাঠায়, পরবর্তীতে নিজে যায়, ফাঁকে ফাঁকে যায়, এখান থেকে লুটপাট করে, দুর্নীতি করে, তারপর ওখানে পাঠিয়ে দেয়। তো আপনি এই টাকা যদি আনতে না পারেন, তাহলে তো এই দেশের অর্থনীতি সুন্দর করা যাবে না। এই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, বাজেটে বলেছে জীবন জীবিকা। এই মুহূর্তে সবচেয়ে বাজেটে বরাদ্দ থাকবে ভ্যাকসিনেশনের জন্য, সেটা আমরা দেখি খুব কম। মাননীয় মন্ত্রীকে আমি বলবো, শুধু মন্ত্রী না, এটা বলা লাগবে ক্যাবিনেটকে, ক্যাবিনেটের প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। এই মুহূর্তে 25 কোটি ভ্যাকসিনের ডোজ যেভাবে হোক আগামী 6 মাসের ভিতর বাংলাদেশে ক্রয় করার জন্য যদি আমাদের 30,000 কোটি টাকা লাগে, সেটা সবার আগে দেওয়ার জন্য উই আর অল এভরিবডি এগ্রি, আমরা সবাই রাজি। যে কোনো খাত থেকে যদি বড় বড় মেগা প্রজেক্ট কিছু কমানো লাগে, কমাইতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বরাদ্দ করবেন। এটা আমি আশা করি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম। কারণ এটা ভয়ঙ্কর রূপ। আপনি ইমিউনিটি যদি না বাড়ান, হার্ড ইমিউনিটি তৈরি করতে গেলে 13 থেকে 14 কোটি মানুষকে ভ্যাকসিনেশন করা প্রয়োজন। ইতিমধ্যে আমরা 1 কোটি। 2 মিনিট মাননীয় সদস্য। আমি বেশি বলবো না এতে। সুতরাং এইটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের পাচারকৃত টাকা আনতে হবে। কোন আইনের মধ্যে করা হবে? মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ নেবেন। উনি যদি ইচ্ছা করেন, অবশ্যই পাচারকৃত টাকা এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। 3 নম্বর, দেশের সর্বস্তরে ঘুষ দুর্নীতি আগেই বলছি, বন্ধ করতে জিরো টলারেন্স দিতে হবে। আর আমরা দয়া নাই, অনেক দয়া উনি করেছেন, অনেক ক্ষমা করেছেন, অনেকটা অ্যাভয়েড করেছেন, যেটা তার উপর পড়ে না, তারপরও আর করা যাবে না। ওই যুদ্ধের মতো একটা বিপ্লব। এরপরে মাদক মুক্ত সমাজ, যারা মাদক খায় তারাই সন্ত্রাস করে, সন্ত্রাস মুক্ত সমাজ, জঙ্গিবাদ মুক্ত সমাজ, এবং কর্মচারীদের দক্ষতা বাড়াবার জন্য ট্রেনিং এবং তাদের মানদণ্ড নির্ণয় করার জন্য কিছু নীতিমালা তৈরি করা, এটা করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোথায় আছে আমলাতান্ত্রিকতা কমাইতে হবে, যেটা ইতিমধ্যে এখানে মাননীয় সংসদ সদস্য বলেছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স কেউ ফলো করে না। আমরা যে কোথায়, আমরা কোথায় আমরা জানি না। আমাদের কষ্ট লাগে। মাননীয় স্পিকার, আপনি আমাদের গার্ডিয়ান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, আপনি এমপিদের আজকের এমপি, আপনি আজকের স্পিকার, আপনি চিরদিনের স্পিকার থাকবেন না, আমিও চিরদিন এমপি মন্ত্রী থাকবো না, কেউ থাকবে না। কিন্তু আমাদের এই পদমর্যাদা যদি পদে পদে লঙ্ঘিত হয়, অকারণে দুর্নীতিবাজদের কাছে যদি আমাদের মানে নত হইয়া কথা বলা লাগে, তাহলে আর চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না। আপনারা সেইটা দেখবেন, আপনি, এটা আমি আশা করি। এটা দেখেন, না দেখলে আমাদের কষ্ট হবে, আমাদের কষ্ট নিয়েই আমরা থাকবো, এটা থাকা উচিত না। আপনাকে অনেক ধন্যবাদ। এই দুঃসময় বাজেট দেওয়ার জন্য যে কষ্ট করেছে ক্যাবিনেট, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে
সাহসী উদ্যোগ নিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী তাক এখানে আছে কিনা জানি না, আমি দেখি না, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে সব চেয়ারে বসেছে, সবচেয়ে জনাঢ্য ব্যক্তি 4 জনের ভিতরে একজন, সবচেয়ে সফল ব্যক্তি কয়েকজনের ভিতরে একজন, বারবার 1 মিনিট। 1 মিনিটই শেষ করব। প্ল্যানিং মিনিস্টার, অর্থমন্ত্রী, ওনার সামনে আর চেয়ার নাই, দিস দ্য লাস্ট চেয়ার। এখন উনি কিছু করে যাবেন, এটা আমার আবেদন, এটা আমার ওনার কাছে অনুরোধ। আর মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে এই করোনার সময় উনি যেভাবে সাহসের সাথে বাজেট দিয়েছেন, সেজন্য তাকেও ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, মানুষ দেশবাসীকে ধন্যবাদ জানাই। সবাই যেন ধৈর্য ধারণ করে, সবাই যেন যে নিয়ম মানে আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ যেন বিশ্ব থেকে এই মহামারী তুলে নেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।